আসসালামু আলাইকুম। গত পর্বে মূলত আলোচনা করেছি যে গণতান্ত্রিক পদ্ধতি মেনে বিশেষ করে জনগণের সম্মতিতেই আইন বিশেষজ্ঞ টিম কীভাবে মূলত পার্লামেন্টে আইনটি প্রণয়ন করে থাকে, বিশেষ করে এমপিদের মাধ্যমে। এখন বিস্তারিত মূলত এই পর্বে আলোচনা করব। বিশেষ করে মৌলিক অধিকারগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং বাক স্বাধীনতা থেকে অন্যান্য গণতান্ত্রিক বৈশিষ্ট্যগুলো, উপাদানগুলো এবং ধর্মীয় স্বাধীনতা সহ ইত্যাদি বিষয়গুলো নিশ্চিত করার জন্য কীভাবে মূলত আইনটি প্রণয়ন করা হয় সংসদে, বিশেষ করে মুসলিম বিশ্ব এবং অমুসলিম বিশ্ব উভয় পার্লামেন্টে। এইটি পদ্ধতিটি মূলত এখন দেখার চেষ্টা করব বিস্তারিতভাবে। প্রথমেই মূলত দেখার চেষ্টা করি ইউরোপ আমেরিকার সংস্কৃতিটি, যেটিকে আমরা মূলত মুসলিম বিশ্ব হিসেবে চিহ্নিত করে থাকি। সেখানে মূলত যেভাবে মূলত আইনটি পার্লামেন্টে প্রণয়ন করা হয় সেটি মূলত দেখার চেষ্টা করি। বিশেষ করে এমপিগণ মূলত জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে থাকে। এমপিগণ মূলত এক প্রকার জনগণের শিক্ষক বা বিভিন্ন শ্রেণী পেশার মূলত বিশেষজ্ঞ মানুষজন, মূলত শ্রেণী পেশার মানুষ মেম্বার অফ দ্য পার্লামেন্ট হিসেবে মূলত এমপি হিসেবে নির্বাচিত হয়ে থাকে, অর্থাৎ এক প্রকার জনগণের অভিভাবক, শিক্ষক, প্রতিনিধি হিসেবে মূলত তারা পার্লামেন্টে নির্বাচিত হয়ে থাকে। এখন কোনো একটি আইন প্রণয়নের জন্য মূলত বিশেষ করে মন্ত্রণালয়ের এক্সপার্ট টিম, আইন বিশেষজ্ঞ টিম মূলত আইনটি প্রথমে ড্রাফট করে, তারপর তারা মূলত এটি পার্লামেন্টে উপস্থাপন করে, যেটিকে আমরা মূলত ইংরেজিতে বিল বলে থাকি। অর্থাৎ তারপর ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, কমিটি স্টেজ, রিপোর্ট স্টেজ এবং থার্ড রিডিং, অর্থাৎ এই 5টি স্তর পর্যন্ত মূলত ব্রিটিশ পার্লামেন্টে হাউস অফ কমন্সে, যেটিকে আমরা মূলত নিম্নকক্ষের সংসদ বলে থাকি, উচ্চকক্ষের সংসদ যেটিকে আমরা বলে থাকি হাউস অফ লর্ডস। এখন নিম্নকক্ষে মূলত এই 5টি প্রক্রিয়ার মাধ্যমে আইনটির প্রথম প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়, অর্থাৎ মোট 9টি প্রক্রিয়ার মাধ্যমে মূলত আইনটি সমাপ্ত হয়ে থাকে। অর্থাৎ আইনটি বিল আকারে আসার পর মূলত এটি নিয়ে পার্লামেন্টে উপস্থাপন করার পর আইনটির বিভিন্ন বিষয় নিয়ে এটি নিয়ে আলাপ বিশেষ করে ডিবেট হয়ে থাকে এমপিদের মধ্যে, আইনটির উদ্দেশ্য, লক্ষ্য, আইনটি কেমন হয়েছে ইত্যাদি নানা বিষয়। তারপর এটিকে স্ক্রুটিনি করার জন্য বিস্তারিত আইনটি কেমন সুন্দর হয়েছে বিশেষজ্ঞ একটি পাবলিক কমিটি থাকে, তাদের কমিটিতে এটি শুনানির জন্য পাঠানো হয় অত্যন্ত স্ক্রুটিনি করার জন্য। এমনকি সিলেক্ট কমিটি রয়েছে, সেই সব কমিটিতে এটি পাঠানো হয়। তারপর সেই সব কমিটি রিপোর্ট এটি যাচাই বাছাই করা হয়। তারপর মূলত এমপিদের ভোটে দেওয়া হয়, বিশেষ করে থার্ড রিডিংয়ের সময় ভোটে দিয়ে মূলত আইনটি পাস করা হয়। এমনকি বিশেষ করে কমিটি স্টেজে তখন মূলত আইনটিকে দিয়ে দেওয়া হয় অনেক সময় মন্ত্রণালয় ওয়েবসাইটে এখন আধুনিক যুগে, যার ফলে বিশেষজ্ঞ টিম, সমাজে সুশীল সমাজের নাগরিক থেকে শুরু করে সকলের মতামত দেওয়ার সুযোগ থাকে, সেগুলো বিবেচনায় নেওয়া হয়। তারপর মূলত আইনটি পার্লামেন্টে নিম্নকক্ষে যখন পাস হয়, এটিকে তখন আবার আপার হাউস, যেটিকে আমরা হাউস অফ লর্ডস বলি, উচ্চকক্ষ, সেখানেও একই প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, কমিটি স্টেজ, রিপোর্ট ইত্যাদিগুলো সবগুলো সম্পন্ন করে হাউস অফ লর্ডসেও যখন আইনটি পাস হয়ে যায়, তখন মূলত এটি মূলত হেড অফ দ্য স্টেট, অর্থাৎ ব্রিটেনে মূলত মোনার্স, তার কাছে পাঠানো হয় রয়্যাল অ্যাসেন্টের জন্য। অর্থাৎ হাউস অফ লর্ডস যদি আইনটিকে সঠিক না মনে করে ভেটো দেয়, অর্থাৎ কোনো বিষয় সংশোধন করার পরামর্শ দেয়, সেক্ষেত্রে মূলত পুনরায় আইনটিকে হাউস অফ কমন্সে পাঠানো হয় সংশোধন করার জন্য। তারপর মূলত এটি হাউস অফ লর্ডসে পুনরায় মোনার্সের কাছে রয়্যাল চূড়ান্ত অনুমতির জন্য এটি মূলত রাষ্ট্রপ্রধান, অর্থাৎ ব্রিটেনের রাজার কাছে বা রানীর কাছে এটি প্রেরণ করা হয় তার সম্মতির জন্য। তারপর তিনি সম্মতি দিয়ে সিগনেচার করলে আইনটি মূলত সরকার একটি নির্দিষ্ট দিনে এটি কার্যকরী আইন হিসেবে, ডেট হিসেবে ঘোষণা করে দেয়। ওই দিন থেকে আইনটি মূলত কার্যকর হয়ে যায় গোটা রাষ্ট্রের উপর। এইভাবে মূলত আইনটি প্রণয়ন করা হচ্ছে, যেখানে মূলত সাধারণ জনগণের মতামত দেওয়া হচ্ছে, ধর্মগুরুদের মতামত নেওয়া হচ্ছে, নাগরিক সমাজের এক্সপার্ট, বিশেষজ্ঞ সকলের মতামত নেওয়া হচ্ছে। কিন্তু কোনো অবস্থাতেই এটি কোনো মেজরিটি ভোটের মাধ্যমে আইনটিকে পাস হিসেবে মেনে নেওয়া হচ্ছে না। অর্থাৎ মেজরিটি ভোট এটি একটি ফর্মাল একটি প্রক্রিয়া মাত্র, যেখানে মূলত জনগণের প্রতিনিধিরা মেজরিটি ভোটের মাধ্যমে আইনটিকে পাস করতেছে। কিন্তু তার পূর্বে আইনটি সঠিক আছে না ত্রুটি আছে, এটি মূলত আইন এক্সপার্ট, আইন বিশেষজ্ঞ টিমদের সমন্বয়ে আরও বিশেষজ্ঞ টিম, যারা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, সেই সকল বিশেষজ্ঞ টিমের, যেমন অর্থনীতির ক্ষেত্রে অর্থনৈতিক বিশেষজ্ঞ ইত্যাদি বিশেষজ্ঞদের নিয়ে মূলত এক্সপার্ট টিমের মাধ্যমে, এমনকি সংসদের বাহিরেও এক্সপার্ট টিম যারা রয়েছে, সমাজের সুশীল সমাজের নাগরিক, বিভিন্ন শ্রেণী পেশার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শুরু করে বিভিন্ন গবেষণা সংস্থা, তাদেরও মতামত নেওয়া হচ্ছে, এক্সপার্টিস নিয়ে তারপর মূলত আইনটি এক্সপার্ট কমিটি এখানে কাজ করে মূলত পার্লামেন্টে উপস্থাপন করছে, যেখানে একটি পাবলিক হিয়ারিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার এমপিগণ রয়েছে, তাদের মতামত কী, এমনকি জনগণের কী মতামত, তারাও মতামত দিচ্ছে। জানার পর এটি বিশেষ করে যখন এটি বিভিন্ন মন্ত্রণালয়ের পাবলিক ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে মতামত দেওয়ার জন্য জনগণ, তখন জনগণ মতামত দিচ্ছে। পুনরায় জনগণের প্রতিনিধিত্ব এমপিরা মতামত দিচ্ছেই, পার্লামেন্টে বিতর্ক করতেছে, ডিবেট করতেছে, ভোটিং সুযোগ রয়েছে। তার পাশাপাশি সাধারণ জনগণও অংশগ্রহণ করতে পারতেছে। অর্থাৎ সকলের মতামতের ভিত্তিতে, সম্মতিতে আইনটি প্রণয়ন করা হচ্ছে।
এখন দেখার চেষ্টা করি আমরা ইরানের পার্লামেন্টে, বিশেষ করে যেহেতু দেখছিলাম মুসলিম বিশ্ব তথা মুসলিম বিশ্ব বিশেষ করে ইরান এবং ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে প্রাককালে এখন মূলত ইরানের সংবিধানটি দেখার চেষ্টা করব। ইরানের সংবিধানটি মূলত কীভাবে আইন প্রণয়ন করতেছে, কতটুকু মিল রয়েছে বিশেষ করে ইউরোপ আমেরিকার ক্ষেত্রে, যেহেতু প্রায় 50টি মুসলিম রাষ্ট্রই প্রায় ব্রিটিশ পার্লামেন্ট, যেহেতু মাদার অফ ডেমোক্রেসি পার্লামেন্ট অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট বা ইউরোপিয়ান পার্লামেন্ট বা আমেরিকান পার্লামেন্ট প্রায় একই প্রক্রিয়া আইন প্রণয়ন করছে, সেক্ষেত্রে 50টি মুসলিম রাষ্ট্র প্রায় একইভাবে আইন প্রণয়ন করতেছে এবং বাকি রাষ্ট্রগুলো প্রায় 27টি গালফ কান্ট্রিজ সহ ইরান সহ প্রায় তারাও 19-20 পরিবর্তন করে একই রকমভাবেই মূলত আইন প্রণয়ন করার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে বড় আকার আইন প্রণয়নের ক্ষেত্রে পার্থক্য নেই। এবং ইরানের ক্ষেত্রে যে কথাটি হলো, ইরান যে বিষয়টি মূলত উল্লেখ করতেছে সেটি হলো ইরান তার সংবিধানের প্রথম কথাটি হলো যে সে আইন প্রণয়নের ক্ষেত্রে তার সংবিধানের যে মূলনীতিটি রয়েছে সেটি সে গুরুত্ব দিবে, পাশাপাশি শরিয়া লকে সে গুরুত্ব দিবে। তার কথা হলো শরিয়া লটা কি তার কথা মতে যে কোরআন সুন্নাহ মূলনীতি মেনে আইন প্রণয়ন করব, এটি হলো তার কথা। অর্থাৎ যেটি আগে উল্লেখ করেছে আগের পর্বগুলোতে যে যুগোপযোগী একটি মানদণ্ড, যেটি কোরআন সুন্নাহর যে যৌক্তিক মানদণ্ডটি হুবহু কোরআন সুন্নাহয় যা রয়েছে যে মার্ডারের শাস্তি মৃত্যুদণ্ড, এটি ইরানও কার্যকর করতে রাজি নয়। ইরানের কথাও একই যে একটি সেকুলার মানদণ্ড, যার অপর নাম যুগোপযোগী মানদণ্ড বা যৌক্তিক মানদণ্ড, এই সময়ের বাস্তবতা পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী যুগের সাথে বিষয়টি যেটি প্রয়োজন সেটি অনুযায়ী শরিয়া লকে সেভাবেই প্রয়োগ করা হবে। এটিকেই মূলত ইরানেরও কথা পাই, মুসলিম বিশ্বের অন্যান্য দেশে তাদেরও একই কথা পাই। ইরানের সেই কথাটি মূলত তার ভাষায় উল্লেখ করেছে যে সংবিধান এবং শরিয়া আইন মেনে কোরআন সুন্নাহর মূলনীতি মেনে মূলত আইন প্রণয়ন করব। এখন এটা করতে যে ইরান কী করতেছে সেটি দেখার বিষয়। দেখুন ইরানের যে সংসদটি রয়েছে সেখানে 290 জন এমপি রয়েছে। জনগণের ভোটে মূলত 290 জন এমপি নির্বাচিত হয়ে থাকে। ইরানেও প্রায় অনেক দল রয়েছে, 50-20টি দল রয়েছে, সেখানেও এই কনস্টিটিউয়েন্সিগুলোতে মূলত বহুদলীয় প্রার্থীও থাকে। আবার অনেক ক্ষেত্রে নির্বাচিত সংরক্ষিত আসনও কিছু রয়েছে যেখানে মূলত ধর্মগুরুরাও 5-10 জন নির্বাচিত হয়ে থাকে। আবার পাশাপাশি ভোটিং সিস্টেমের যেমন ইলেকট্রাল যেমন ভোটিংয়ের কিছু রুলস রয়েছে, সেক্ষেত্রে যেমন বহুদলীয় প্রার্থী রয়েছে। আবার তারা মূলত কিছু আসন পার্সেন্টেজ নির্ধারণ করে দিয়ে থাকে, যেমন 20% বা সেকেন্ড টাইম থার্ড টাইম পর্যন্ত নির্বাচিত হতে হয় প্রার্থীদের। যেমন 20% পেলেই কোনো একজন প্রার্থী নির্বাচিত হয়েছে হিসেবে ধরে নেওয়া হয়, বা তাকে পুনরায় ভোট কম পেলে আবার ভোটে দেওয়া হয়। এইভাবে মূলত অর্থাৎ জনগণের ভোটের মাধ্যমেই মূলত 290 জন এমপি নির্বাচিত হয়ে থাকে, যেটিকে তারা মূলত মজলিস শুরা বলা হয়ে থাকে, মজলিস বলে, অর্থাৎ দ্য ইসলামিক কনসালটেন্টিভ অ্যাসেম্বলি হিসেবে তারা এটিকে নামকরণ করেছে। এখন এখানে মূলত আইন প্রণয়নের ক্ষেত্রে একই বিষয় মন্ত্রণালয়ের এক্সপার্ট কমিটি বিল আকারে এটি পার্লামেন্টে উপস্থাপন করতেছে। তারপর মূলত এমপিদের মধ্যে ডিবেট হচ্ছে বিলটি সঠিক আছে কিনা, যেখানে মূলত একই রকম কমিটি রয়েছে 15 সদস্য বিশিষ্ট তাদের এক্সপার্ট কমিটি। সেই কমিটি মূলত এই মজলিস কমিটি, তারা মূলত আইন বিশেষজ্ঞরা সবাই আইনটি সঠিক আছে কিনা, যেটি মূলত সিলেক্ট কমিটি বা পার্লামেন্টারিয়ান কমিটি বলে থাকি আমরা, এই কমিটি মূলত যাচাই বাছাই করে আইনটি তারপর ভোটের মধ্যে পাস হয়ে গেলে এটিকে তারা মূলত, যেহেতু তাদের উচ্চকক্ষ এরকম হাউস অফ লর্ডসের মতো উচ্চকক্ষ বা সিনেটের মতো আনুষ্ঠানিকভাবে নেই, সেই ক্ষেত্রে তারা মূলত তাদের উচ্চকক্ষ বলতে তাদের গার্ডিয়ান কাউন্সিল, সেখানে তারা এটি প্রেরণ করে। অর্থাৎ 12 সদস্য বিশিষ্ট একটি গার্ডিয়ান কাউন্সিল রয়েছে, যার প্রধান মূলত হলো তাদের সুপ্রিম লিডার, মূলত প্রধান ইমাম বা আয়াতুল্লাহ বলে থাকে তারা, যেটি বর্তমানে নেতৃত্ব রয়েছে আয়াতুল্লাহ আলী খমেনি। অর্থাৎ তার নেতৃত্বে মূলত 12 সদস্য বিশিষ্ট যে গার্ডিয়ান কাউন্সিলটি রয়েছে সেখানে মূলত তারা আইনটি প্রেরণ করে, যেখানে মূলত গার্ডিয়ান কাউন্সিলের 6 জন সদস্যই মূলত আইন বিশেষজ্ঞ, বাকি 6 জন অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞ। অর্থাৎ আবার আয়াতুল্লাহ যিনি প্রধান, অর্থাৎ আমরা যেটাকে প্রেসিডেন্ট বলি বা রাষ্ট্রপ্রধান বলি, সেখানে তারা আমাদেরকে সুপ্রিম লিডার বলে। যেমন ব্রিটেনে সেটিকে হেড অফ দ্য স্টেটকে মোনার্স বলে, রাজা বা রানী। ইরানে সেটি ইমাম বলে, আয়াতুল্লাহ বলে বা সুপ্রিম লিডার বলে। অর্থাৎ এই পদটিকে বিভিন্ন ভাষায় মূলত জাস্ট রূপান্তর করা হয়েছে মাত্র। এখন সেখানে মূলত আইনটি, এমনকি ইরানের প্রেসিডেন্ট আবার একজন আয়াতুল্লাহ, একাধারে সে রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি এবং ধর্মতত্ত্ব এবং শাসনতন্ত্র উভয় বিষয়ে বিশেষজ্ঞ হতে হয়। এইসব বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনার সার্টিফিকেটের প্রয়োজন পড়ে, অন্যথায় আয়াতুল্লাহ হওয়া যায় না বা এই পদের জন্য নির্বাচিত হওয়া যায় না, বিশেষ করে ইরানের সুপ্রিম লিডার বা হেড অফ দ্য স্টেট। যার ফলে এই বিশেষজ্ঞ টিম মূলত আইনটি পরীক্ষা নিরীক্ষা করে মূলত আইনটির অনুমোদন দিয়ে দেয়, অর্থাৎ রাষ্ট্রপ্রধান অনুমতি দিবে, অর্থাৎ ইরানের সুপ্রিম লিডার মূলত অনুমতি দিয়ে দেয় তার বিশেষজ্ঞ টিমদের অনুমতি সাপেক্ষে, যেটি এক্সপার্ট এই গার্ডিয়ান কাউন্সিলটি মূলত এক প্রকার আপার হাউস বলা যায়, উচ্চকক্ষ। এখানে অনুমতি পাওয়ার পর মূলত আইনটি প্রেসিডেন্ট বা সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সরকার মূলত ইরানের যেটি প্রেসিডেন্ট, অর্থাৎ আমরা যেটিকে প্রধানমন্ত্রী বলে থাকি, সেটি মূলত ইরানের প্রেসিডেন্ট নামকরণ করা হয়েছে পদটিকে, তিনি মূলত সিগনেচার করে, অর্থাৎ মন্ত্রণালয় আইনটি প্রকাশ করে নির্দিষ্ট ডেটে, এবং ওই দিন থেকে আইনটি কার্যকর হয়ে যায়। অর্থাৎ আইন প্রণয়নের প্রক্রিয়াটি ইরান এবং অর্থাৎ মুসলিম বিশ্ব এবং মুসলিম বিশ্ব ইউরোপ আমেরিকা সংবিধান অনুযায়ী উভয়েরই প্রায় এক।
এখন সংবিধানের ক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখতে পারি পার্থক্য মূলত, যেমন ইউরোপ আমেরিকার ক্ষেত্রে যে বিষয়টি, আমেরিকায় মূলত প্রেসিডেন্সিয়াল সিস্টেম, আবার ব্রিটেনে মূলত বা ইউরোপের অন্যান্য দেশগুলোতে মূলত বিশেষ করে কনস্টিটিউশনাল মোনার্স সহ একটি পার্লামেন্টারিয়ান ডেমোক্রেটিক সিস্টেম রয়েছে সেখানে। আবার ফ্রান্সের ক্ষেত্রে মূলত একটু প্রেসিডেন্সিয়াল সিস্টেম এবং প্রাইম মিনিস্টার সিস্টেম উভয়টির মিশ্রণ রয়েছে, অর্থাৎ প্রেসিডেন্টও নির্বাচিত হচ্ছে আমেরিকার মতো জনগণের ভোটে সরাসরি, আবার তিনি মূলত আন্তর্জাতিক বিষয় এবং অন্যান্য পররাষ্ট্রনীতির বিষয়গুলো দেখাশোনা করে থাকে রাষ্ট্রের প্রধান হিসেবে। আবার প্রধানমন্ত্রী মূলত অভ্যন্তরীণ কাজকর্মগুলো, ফাংশনগুলো, ক্যাবিনেট ইত্যাদি পরিচালনা করে থাকে। এখন ইরানের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যায় যে সেখানে মূলত এমপি নির্বাচিত হচ্ছে 290 জন, তারপর মূলত এক্সপার্ট কাউন্সিল বা এক্সপার্ট অ্যাসেম্বলি নামে একটি অ্যাসেম্বলি রয়েছে, তাদের একটি মজলিস রয়েছে, সেখানে মূলত তারা বিশেষ করে 86 জন সদস্য রয়েছে বর্তমানে, 88 জন সদস্য সেখানে মূলত নির্বাচন করা হয়ে থাকে। তারা মূলত 8 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে এবং তাদের ভোটেই মূলত আয়াতুল্লাহ অর্থাৎ ইরানের সুপ্রিম লিডার বা প্রধান ইমাম আয়াতুল্লাহ নির্বাচিত হয়ে থাকে। অর্থাৎ এই এক্সপার্ট অ্যাসেম্বলি যেটি সদস্য 88 জন সদস্য, তারা মূলত জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকে। তারপর মূলত তারা নির্বাচন করতেছে তাদের প্রধান রাষ্ট্রপতিকে অর্থাৎ রাষ্ট্রপ্রধানকে, অর্থাৎ হেড অফ দ্য স্টেটকে, যিনি মূলত আয়াতুল্লাহ বা সুপ্রিম লিডার নামে পরিচিত, অর্থাৎ যেটি মূলত এক প্রকার ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো এমপিদের ভোটে মূলত প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকে। ঠিক এই প্রক্রিয়াটি মূলত হেড অফ দ্য স্টেট নির্বাচনের প্রক্রিয়াটি তারা অনুসরণ করতেছে। অর্থাৎ বড় ধরনের তেমন কোনো পার্থক্য নেই, বিশেষ করে প্রক্রিয়াগতভাবে আক্ষরিক করতে বড় ধরনের তেমন কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে না। মূলত প্রক্রিয়াগতভাবে, পদ্ধতিগতভাবে একটু নামকরণ সহ 19-20 পার্থক্য রয়েছে। আর প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি হয়ে থাকে সেখানে মূলত প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে একজন প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়ে থাকে, যিনি মূলত ক্যাবিনেট পরিচালনা করে, যদিও তার নাম দেওয়া হয়েছে সেখানে প্রেসিডেন্ট, সরাসরি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকে এবং সেখানে তিনি ক্যাবিনেট পরিচালনা করে থাকেন। এখন ইউরোপ আমেরিকার ক্ষেত্রে যে জিনিসটি, আমেরিকার ক্ষেত্রে সরাসরি জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকে এবং ব্রিটিশ পার্লামেন্টেও সরাসরি জনগণের ভোটে এমপি নির্বাচিত হয়ে থাকে, এমপিদের ভোটে মূলত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকে। আর মোনার্সের ক্ষেত্রে সেক্ষেত্রে মোনার্স এক্সপার্ট টিমের সাহায্যে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ধর্মগুরুদের নেতৃত্বে মূলত নির্দিষ্ট সময়ের জন্য মূলত বিশেষ করে মোনার্সের অনুপস্থিতিতে আরেকজন মোনার্স নির্বাচিত হয়ে থাকে। দেখুন, বিশেষ করে ইউরোপ আমেরিকার সংবিধান অর্থাৎ মুসলিম বিশ্ব তথা মুসলিম বিশ্ব, বিশেষ করে ইরানের ক্ষেত্রে যে বিষয়টি, সংবিধানের এবং আইন প্রণয়নের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য নেই বললেই চলে। আর আরব দেশগুলোর ক্ষেত্রে, বিশেষ করে গালফ কান্ট্রিজগুলোর, এই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন রয়েছে। সেখানে মূলত একটি আইন প্রণয়নের পদ্ধতিটি ইউরোপ আমেরিকা এবং ইরানের মতো একই। সেখানে মূলত এক প্রকার একটি পারিবারিক রাজতন্ত্র রয়েছে, যেখানে মূলত খলিফা একজন বা রাজার মারা যাওয়ার পর বা অক্ষম হয়ে যাওয়ার পর মূলত আরেকজন পরিবার সদস্যদের পক্ষ থেকে মধ্য থেকে একজন নির্বাচিত হয়ে একজন রাজার দায়িত্ব পালন করে থাকে। তার নেতৃত্বে মূলত রাজা এবং উপরাজা বা উপপ্রিন্স ইত্যাদির মাধ্যমে মূলত ক্যাবিনেটের মাধ্যমে মূলত 66টি গালফ কান্ট্রিজ বিশ্বে পরিচালিত হচ্ছে। আবার স্থানীয় পর্যায়ে মূলত লোকাল ইলেকশনগুলো জনগণের ভোটেই সরাসরি নির্বাচিত হচ্ছে। অর্থাৎ এক প্রকার দেখা যাচ্ছে মুসলিম বিশ্ব উভয়ই মূলত সর্বত্রই জনগণের সম্মতিতে সরাসরি জনগণের অংশগ্রহণের মাধ্যমে পার্লামেন্টগুলো নির্বাচিত হচ্ছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে এবং জনগণের সম্মতিতেই মূলত রাষ্ট্রপ্রধান হেড অফ দ্য স্টেট দায়িত্ব পালন করতেছে। এমনকি রাজা থেকে শুরু করে সরাসরি নির্বাচিত প্রেসিডেন্ট বা রিপাবলিক প্রেসিডেন্ট বা বিশেষ করে সাংবিধানিকভাবে পরোক্ষভাবে নির্বাচিত প্রেসিডেন্ট উভয়ই মূলত দায়িত্ব পালন করতেছে জনগণের সম্মতিতেই। এই ক্ষেত্রে প্রাধান্য তেমন কোনো পার্থক্য নেই, পদ্ধতিগত সামান্য হয়তো একটু পার্থক্য রয়েছে। অর্থাৎ এখন আরও বিশেষ করে যে বিষয়টি দেখার চেষ্টা করব পরবর্তী পর্বে, মূলত যে গণতান্ত্রিক যে সংবিধানটি রয়েছে বিশেষ করে ইউরোপ আমেরিকা প্রকাশ্যে বিশেষ করে, আর ইরানের ক্ষেত্রে যে বিষয়টি বলা হয় থাকে যে ইসলামিক প্রজাতন্ত্র বা একটি ইসলামিক রিভলিউশনারি সরকার, বিপ্লবী সরকার, কিন্তু মূলত উভয়ই জনগণের অংশগ্রহণের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করা যাচ্ছে, যেটি মূলত ইরান এবং ইউরোপ আমেরিকা বড় ধরনের তেমন কোনো পার্থক্য নেই, প্রায় একই। উভয় রাষ্ট্রকে মূলত গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায়। কোথাও হয়তো বেশি আধুনিক গণতান্ত্রিক বা ম্যাচিউর গণতন্ত্র, পরিপক্ক গণতন্ত্র, কোথাও হয়তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলোর মতো দুর্বল গণতন্ত্র, এইভাবেই মূলত চিহ্নিত করা যায়, পার্থক্য করা যায় ইরান এবং ইউরোপ আমেরিকার গণতন্ত্রকে। যার ফলে ইরানও একটি এক প্রকার নিয়ন্ত্রিত একটি গণতান্ত্রিক রাষ্ট্রই বলা চলে। যেমন এমনকি পাকিস্তান পর্যন্ত একটি ইসলামিক পাকিস্তান, প্রজাতন্ত্রী পাকিস্তান, ইসলামিক প্রজাতন্ত্রী পাকিস্তান নামে মূলত আনুষ্ঠানিক পরিচিত, কিন্তু সেখানে মূলত ভারত বাংলাদেশের মতোই একই রকমভাবে মূলত গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামো পরিচালনা করা হচ্ছে। মূলত নামে শুধু ইসলাম প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছে। ইরানের অবস্থাটি মূলত একই রকম, প্রায় বড় ধরনের কোনো পার্থক্য নেই।
অর্থাৎ এটি মূলত এক প্রকার ইরানকে মৌলবাদী বা মোল্লাতন্ত্র এটি বলা যায় না, যেহেতু এখানে মূলত গণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতি মেনেই আইন কানুন প্রণয়ন করা হচ্ছে, এমনকি জনগণের ভোটে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী পর্যন্ত নির্বাচন করা হচ্ছে, এমনকি হেড অফ দ্য স্টেট সুপ্রিম লিডার তাকে নির্বাচন করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইরান গণতান্ত্রিক কাঠামোতে বড় ধরনের তেমন কোনো পরিবর্তন নেই আক্ষরিক অর্থে, বিশেষ করে জনগণের অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সংসদ সদস্য সবাই নির্বাচিত হয়ে আইন প্রণয়ন করতেছে এবং চলতেছে। সেই বিবেচনায় বড় ধরনের কোনো পরিবর্তন এখানে লক্ষ্য করা যাচ্ছে না, মূলত একই একটি প্রক্রিয়া বলা যাচ্ছে। পরবর্তী পর্বে মূলত আলোচনা করব গণতান্ত্রিক বৈশিষ্ট্যগুলো কীভাবে মূলত খেলাফত রাশিদিনের বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খেলাফত রাশিদিন পর্যন্ত বৈশিষ্ট্যগুলো ছিল যে শাসনতান্ত্রিক, এগুলো প্রায় কাছাকাছি এবং বিশেষ করে বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ফ্রি ফেয়ার, ক্রিয়েটিভ ইলেকশন ইত্যাদি যে বিষয়গুলো এবং আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ, মতামত নেওয়া, বিচার বিভাগের স্বাধীনতা, সেপারেশন অফ পাওয়ার ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে মূলত আমি দেখার চেষ্টা করব যে খেলাফত রাশিদিনের সাথে মূলত এই বর্তমান বিশ্বের মুসলিম বিশ্ব তথা মুসলিম বিশ্ব এবং মুসলিম বিশ্ব নামে পরিচিত থাকলেও মূলত আইন প্রণয়ন এবং শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা, জনগণ অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক যে বৈশিষ্ট্যগুলো চর্চা করা হচ্ছে তা মূলত প্রায় কাছাকাছি এবং একই। অর্থাৎ খেলাফত রাশিদিনের সাথে মূলত বর্তমান সময়ের যে শাসনতান্ত্রিক ব্যবস্থাপনার যে কাঠামোগুলোর উপাদানগুলো গণতন্ত্রের নামে চলতেছে, গণতান্ত্রিক বৈশিষ্ট্যগুলো চর্চা করা হচ্ছে তা প্রায় একই রকম, যার ফলে বড় ধরনের কোনো সমস্যা নেই বর্তমান শাসন ব্যবস্থাকে। এই জন্য মুসলিম বিশ্ব বলা যায়, মুসলিম শাসন ব্যবস্থা, মুসলিম খেলাফত বা একটি আধুনিক বা একটি যুগোপযোগী খেলাফত চলতেছে, ইসলামী খেলাফত চলতেছে সমগ্র পৃথিবীতেই, এটি বলা যায়। এখন দেখার বিষয় মূলত প্রায় পৃথিবীতে 100 কোটি মানুষ 3 বেলা খাওয়া পাচ্ছে না, না খেয়ে থাকে। এই সমস্যাটি কেন রয়েছে মূলত? যেহেতু ইসলামী আইন চলতেছে, ইসলামিক খেলাফত চলতেছে, ইসলাম শাসন ব্যবস্থা চলতেছে, আইন প্রণয়ন ইসলাম চলতেছে, গণতন্ত্রের বৈশিষ্ট্য সেখানে ইসলামিক খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্য চলতেছে, যেখানে মূলত খেলাফত রাশিদিনের সময় মানুষ শান্তিতে ছিল, সুখে ছিল, না খেয়ে থাকে নাই, কিন্তু এখন থাকতেছে কেন, ইত্যাদি বিষয়গুলো নিয়ে মূলত বিস্তারিত দেখার চেষ্টা করব। যে বর্তমান সমস্যাগুলো মূলত শাসনতান্ত্রিক কাঠামো বা পদ্ধতিগত কাঠামোর জন্য নয়, এটি ভিন্ন একটি মূলত সমস্যা, বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধির ফলে, একটি বিশাল গ্লোবালাইজেশনের ফলে রাষ্ট্রগুলো পৃথক পৃথক রয়েছে এবং ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক প্রসার এবং বিপ্লবের ফলে পাশাপাশি কিছু ম্যানেজমেন্টগত ত্রুটিও রয়েছে এবং জনগণ মূলত এক প্রকার বিচ্ছিন্ন গোটা পৃথিবীতে একে অপরের সাথে পারিবারিকভাবে, সামাজিকভাবে ইত্যাদি বিষয়গুলো মূলত এক প্রকার ঐক্যহীনতা। এই সমস্যাটি ম্যানেজমেন্টগত কিছু ত্রুটি রয়েছে, যেহেতু বিভিন্ন জাতি রাষ্ট্র গড়ে ওঠে কিছু কিছু ত্রুটির মাধ্যমে গোটা পৃথিবী এক প্রকার পরিচালিত হচ্ছে, যেখানে মূলত বিশাল বিশৃঙ্খলা, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি সমস্যা রয়েছে। জাতিসংঘ যদিও সৃষ্টি হয়েছিল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, গোটা মানবজাতি ঐক্যবদ্ধ করার জন্য, আর্থসামাজিক উন্নয়ন ইত্যাদি মূল লক্ষ্যগুলো, উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার জন্য, যে ক্ষেত্রে মূলত মানুষ শান্তি পাবে, শান্তি এবং নিরাপত্তা দুটি নিশ্চিতের পাশাপাশি আর্থসামাজিকভাবে উন্নত থাকবে, কোনো যুদ্ধ বিগ্রহ বা ইত্যাদি বিশৃঙ্খলা হবে না। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে মূলত বিস্তারিত আলোচনা করবো পরবর্তী পর্বে।